আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে ক্লাস 11-এর ফিজিক্সের স্থিতিস্থাপকতা। তো প্রথমে আমরা জানবো যে স্থিতিস্থাপকতা বিষয়টা কি। আমরা কম বেশি সবাই জানি যে যে কোনো একটা রাবারকে যখন আমরা টানি, অর্থাৎ টানা বলতে বল প্রয়োগ করি, তখন রাবারটি কিছুটা প্রসারিত হয়। যতক্ষণ আমরা বলটা প্রয়োগ করতে থাকি ততক্ষণ রাবারটা প্রসারিত হয়। যেমনই আমরা বলটা অর্থাৎ টানার প্রক্রিয়াটাকে শেষ করি অর্থাৎ ছেড়ে দিই, রবারটা ঠিক আগের মতো যেমন জায়গায় ছিল ঠিক তেমনভাবে আবার তেমন পজিশনে চলে যায়। এইখানে একটা বিষয় জানা উচিত যে তাহলে আমি যখন রবারটাকে টানছি তখন রবারের মধ্যে দেখবা প্রথম দিকে যখন রবারটাকে টানতে শুরু করবা তখন প্রথমে অল্প বল প্রয়োগ করবা, কিন্তু যখন পরে কিছুটা অনেকটা বেশি টানা হবে তারপরে দেখবা তার পরে আরেকটু টানতে বেশি শক্তি লাগছে অর্থাৎ বেশি বল লাগছে। তার মানে কি আমি যখনই টানতে শুরু করছি, আমি যেদিকে টানবো ঠিক রবার তার উল্টো দিকে একটা টান বা বলের সৃষ্টি করবে, যার কারণে আমি যখনই, যেমন ধরো এটা যদি রবার হয়, আমি এই রবারটাকে টানছি, টেনে এত দূর পর্যন্ত নিয়ে আসতে চাইছি, তাহলে যখনই আমি এটা টানতে থাকবো তখনই রবারও উল্টো দিকে একটা বলের সৃষ্টি হবে রবারের ভেতরে। যে বলটা আমি যখন এই পর্যন্ত টেনে নিয়ে এসে রবারটাকে ছাড়বো তখন অটোমেটিক রবারটা আবার ঠিক আগের অবস্থায়, পূর্বের অবস্থায় ফিরে আসবে, এবং এই পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসার কাজটা করবে এই বলটা, ভেতরের দিকে যে বলটা। তাহলে স্থিতিস্থাপকতা বিষয়টা হলো যে বাহ্যিক বল প্রয়োগ করে যখন এই বলটা প্রয়োগ করে যখন আমি কোনো বস্তুর আকার বা আয়তন বা দৈর্ঘ্য এ সমস্ত কিছুর পরিবর্তন করার চেষ্টা করব, তখন যে ধর্মের কারণে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে সেই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। এবং যে বলটা ওই বস্তুটাকে আবার আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে তাকে বলা হয় স্থিতিস্থাপক বল। তাহলে স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা অল্প হলেও কিছুটা জানলাম। এবার আমরা জানবো যে আমাদের মনের মধ্যে একটা ধারণা হয় যে রবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক। তাহলে আমরা প্রথমেই ভেবে নেব যে রবার, যেহেতু আমরা সহজে আমরা দেখতে পাই, টানতে পারি, তার মানে রবারটা বেশি স্থিতিস্থাপক। কিন্তু বিষয়টা সেখানে নয়, বিষয়টা একটু আলাদা। কেমনভাবে দেখতে হয়, ধরো তুমি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রাবার নিলে, ঠিক 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ইস্পাত নিলে বা লোহা যাই হোক কিছু একটা নিলে। এবার তাদের দৈর্ঘ্য সমান দুজনেরই। এবার প্রত্যেককেই 1 সেন্টিমিটার করে দৈর্ঘ্যে বাড়াতে চাইছো। তুমি রাবারকেও বাড়াতে চাইছো, ইস্পাতকেও বাড়াতে চাইছো, কোনটাতে বেশি বল প্রয়োগ করতে হবে? অবশ্যই রাবারটাতে কম বল লাগবে এবং ইস্পাতে বেশি বল লাগবে। তার মানে এক্ষেত্রে যার উপর বেশি বল প্রয়োগ করতে হচ্ছে তার স্থিতিস্থাপকতা তত বেশি। অর্থাৎ তুমি ইস্পাতের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বাড়াতে অনেক বেশি বল লাগবে, কিন্তু রবারের 1 সেন্টিমিটার বাড়াতে অনেক কম বল লাগবে। তাহলে বাহ্যিক বল ইস্পাতের যদি আমি 1 সেন্টিমিটার বাড়াতে চাই, তাহলে ধরে নিচ্ছি আমি কথার কথা, এক্ষেত্রে 100 নিউটন বল লাগলো আর এখানে আমার 5 নিউটন বল লাগলো। তাহলে 100 নিউটন বলের বিরুদ্ধে ইস্পাত 100 নিউটন বল প্রয়োগ করে আমি এটাকে সামনের দিকে 1 সেন্টিমিটার নিয়ে গিয়েছি। তাহলে ঠিক তেমনি এর বিপরীত দিকেও একটা বলের উদ্ভব হয়েছে, অর্থাৎ যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, অর্থাৎ ইস্পাতের আকার চেঞ্জ করতে গেলে বেশি বাধা প্রাপ্ত হয়, তাহলে যার বাধা দেওয়ার ক্ষমতা বেশি, অর্থাৎ যাকে পরিবর্তন করতে চাইলে বাধা বেশি হবে, তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে সেই হিসেবে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, রাবারের স্থিতিস্থাপকতা কম। এরপরে হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। যে সমস্ত বস্তুকে তুমি যতই বল প্রয়োগ করো না কেন, কোনোভাবেই এর আকার আয়তন কিছুর পরিবর্তন করতে পারবা না, যত খুশি বল প্রয়োগ করো না কেন, তাহলে তাদেরকে বলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। অর্থাৎ পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে বিভিন্ন অণু বা পরমাণু যেগুলো আছে, কণাগুলো আছে, তাদের, ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এই যে এই সরণ, এই দুটোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে কোনোভাবেই বাড়ানোও যায় না, কমানোও যায় না। তার জন্য এদেরকে বলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। এবার যখন স্থিতিস্থাপক বস্তুর কথা আমি বললাম, যে একটা রাবারকে যখন আমি টানবো, টেনে নিয়ে আমি এত দূর পর্যন্ত বড় করে দেব, অর্থাৎ ধরে নাও এল পরিমাণ আমি বড় করলাম আর পুরো রাবারটার দৈর্ঘ্য ছিল বড় এল। তাহলে
যদি এরকম হয় যে আমি বল প্রয়োগ করার ফলে বস্তুটা প্রসারিত হলো কিছুটা এল পরিমাণ, ছোট এল পরিমাণ, এবং যখনই আমি বস্তুটার বলটা সরিয়ে নিলাম তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে এলো, পূর্বের অবস্থায়, তাহলে যদি পূর্বের আকার বা আকৃতি পুরোপুরিভাবে অবিকল হুবহু একই রকমভাবে ফিরে পাই, তাহলে সেই সমস্ত বস্তুকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক। কিন্তু এক্ষেত্রে একটা লিমিট আছে, অর্থাৎ সীমা আছে নির্দিষ্ট, সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই যে তুমি বল প্রয়োগ করে বস্তুটাকে তুমি বড় করবে, বল প্রয়োগ করে তুমি বস্তুটাকে বড় করবে। এবার যদি এরকম করতে থাকো যে এই বলের একটা সীমা আছে, যে তুমি প্রথমে 5 নিউটন বল প্রয়োগ করলে কিছুটা প্রসারিত হলো, 10 নিউটন বল প্রয়োগ করলে তার থেকে কিছুটা প্রসারিত হলো, এইভাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তুমি বল প্রয়োগ করলে বস্তুটা প্রসারিত হয়ে আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসতে পারবে যখন বলটা সরিয়ে নেবে। কিন্তু তার থেকেও যদি বেশি বল প্রয়োগ করো, ধরো এর স্থিতিস্থাপক সীমা হচ্ছে 50 নিউটন বল, এর কমের মধ্যে তুমি বল প্রয়োগ করলে বস্তুটা বড় হবে, তারপরে বলটা ছেড়ে দিলে আবার ঠিক আগের অবস্থায় ফিরে যাবে যেমন আগে ছিল। কিন্তু এর থেকে সামান্য একটু বেশি বল যদি প্রয়োগ করো, 51 নিউটন বল, তাহলে কি হবে, বস্তুটা এবার 51 নিউটন বল প্রয়োগ করে তুমি বস্তুটাকে প্রসারিত করলে, প্রসারিত করার পরে যখনই এই 51 নিউটন বলটা ছাড়বে তখন কিন্তু সেটা পূর্বের অবস্থায় পুরোপুরি বা হুবহু ফিরে যাবে না। কেমন অবস্থায় থাকবে, এটা হয়তো কিছুটা একটু বড় হয়েই থেকে যাবে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ একটু ছবিতে কিছুটা বড় হয়ে থেকে যাবে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি তুমি বল প্রয়োগ করো, তাহলে বল প্রয়োগ করার পরে বস্তুটা প্রসারিত হলো এবং তারপরে বলটা যখনই সরিয়ে নিবে তখনই আবার সে পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। তারপরে হচ্ছে পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। যেমন ধরো কোনো একটা বস্তু, কাদা, ধরো কাদা মাটি দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করা যায়, কাদাকে তুমি বল প্রয়োগ করে বিভিন্ন আকার বা আকৃতি করে নিলে, এবার যখন বলটা সরিয়ে নিবে তখন কি সে আবার আগের অবস্থায় ফিরে আসে? নিশ্চয় আসে না। তাহলে এই সমস্ত বস্তুগুলোকে বলা হচ্ছে পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। এবার হচ্ছে আংশিক স্থিতিস্থাপক। তাহলে যে সমস্ত বস্তুগুলো, ধরো এটা একটা বস্তু বল প্রয়োগ করলে প্রসারিত হলো, প্রসারিত হওয়ার পরে যখন বলটা আবার সরিয়ে নিলে তখন পুরোপুরিভাবে তার আকার বা আকৃতি ফিরে পেল না, তাহলে সেই সমস্ত বস্তুগুলোকে বলা হবে, যেমন এখানে কিছুটা বিকৃতি থেকেই গেল, তাহলে সেই সমস্ত বস্তুগুলোকে বলা হবে আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবার আমরা জানবো বিকৃতি সম্পর্কে। বিকৃতি বিষয়টা কি? যখনই আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব তখন বস্তুটার আকার, দৈর্ঘ্য, আয়তন, এই সমস্ত জিনিস পরিবর্তন হতে পারে। তাহলে প্রাথমিক মানের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হলো তার অনুপাতকে বলা হয় বিকৃতি। ধরো এল দৈর্ঘ্যের একটি তার, বড় হাতের এল দৈর্ঘ্যের একটি তার, এর বল প্রয়োগ করার ফলে এই পরিমাণ, ছোট এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে ছোট এল ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এবং বড় এল হলো প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এই দুটোর অনুপাতকে বলা হয় বিকৃতি, অর্থাৎ ছোট এল বাই বড় এল, এই অনুপাতটাকেই বলা হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতির একক কি হবে? উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য। তাহলে সিজিএস বা এসআই যে কোনো পদ্ধতিতে যাও, উপরে সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, কেটে গেল, সমান হয়ে গেল 1। এসআই পদ্ধতিতে যদি যাও তাহলে উপরে মিটার নিচেও মিটার, কেটে গেল 1। অর্থাৎ বিকৃতি হলো একটি একক বিহীন ও মাত্রাবিহীন রাশি। আচ্ছা, এবার আমরা পড়ব পীড়ন। পীড়ন বিষয়টা কি? ধরে নিচ্ছি আমি এখানে কোনো একটা শক্ত দণ্ড থেকে কোনো একটা তার ঝুলিয়েছি, তারের নিচে আমি একটা ভার বা একটা ওজন কিছু একটা বস্তুকে ঝুলিয়েছি। তাহলে বস্তুকে ঝুলালে তার ওজনটা নিচের দিকে কাজ করে, আমরা জানি ওজন একটা বল। সেই বলের কারণে বস্তুটা কিছুটা প্রসারিত হলো। এবার প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটার মধ্যে একটা বিপরীতমুখী বলের সৃষ্টি হয়। আমি আগেই বলেছি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে বলটা আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রে পীড়নের সংজ্ঞা কিভাবে বলবো? তারটাকে যদি আমি বড় আকারে দেখি তাহলে তারটা আমরা জানি তারের আকার সবসময় চোঙাকার হয়, চোঙাকৃতি। তাহলে তারের চোঙাকৃতি হলে এই তলটার উপরে বলটা প্রয়োগ হচ্ছে, এই তলটার উপরে আমি বাইরে থেকে যে প্রযুক্ত বল দিচ্ছি সেটা এই তলটার উপরে। তাহলে এই তলের ক্ষেত্রফলটা যদি এ হয় সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে বাইরে থেকে যে প্রযুক্ত বল এবং এর ভেতরের
পীড়নের জন্য যে ভেতরে একটা বলের উদ্ভব হবে, যে বলটা আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই দুটো বলের মান একই সমান হবে। তাহলে যে বলটা আবার সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই বলটা প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে প্রতি একক ক্ষেত্রফলের উপরে ওই বলটাকে বলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান হলো বল বাই ক্ষেত্রফল। এবং সেটা কোন বল? প্রযুক্ত বল নয়, কিন্তু সেটা আমি সবসময় বলবো যে প্রযুক্ত বলের প্রভাবে বস্তুটার মধ্যে যে বলের উদ্ভব হচ্ছে সেই বলটার কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এবার এককের ক্ষেত্রে যাই। বলের একক আমরা জানি ডাইন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার বা ডাইন বাই সেমি স্কোয়ার, এটা হলো ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি এটা চাপের একক হবে। আর মাত্রা কি হবে? বলের মাত্রা উপরে ml-2 আর নিচে হচ্ছে এল স্কোয়ার, তাহলে হবে ml-1t-2। তাহলে এই হচ্ছে মাত্রা। এরপরে হলো অভিলম্ব পীড়ন এবং স্পর্শকীয় পীড়ন। পীড়নের বিষয়টা কি? যে আমি বলটা যেটা প্রয়োগ করছি ঠিক তার সমান এবং বিপরীতমুখী একটা বলের সৃষ্টি হবে বস্তুর ভেতরে, যেটা সবসময় বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার এটা একটা বস্তু দেখানো হয়েছে ছবিতে। প্রযুক্ত বলটা বস্তুটার যে উপরের তলটা, সেই তলটার উপরে লম্বভাবে পড়েনি। আমি আগে লম্বভাবে এটা দেখাই। বল যদি লম্বভাবে কাজ করে, অর্থাৎ এই বলটা বস্তুটার এই তলের উপরে লম্বভাবে কাজ করে, তাহলে ঠিক তার বিপরীত দিকে পীড়নের উদ্ভব হবে। তাহলে এই যে পীড়ন, সেটা হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে অভিলম্ব পীড়ন। এই অভিলম্ব পীড়ন বা অভিলম্ব বল, যে এক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য বা আয়তন, বস্তুর দৈর্ঘ্যের কথায় আসি, বস্তুর দৈর্ঘ্যটা এক্ষেত্রে এই অভিলম্ব পীড়নের দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলে প্রস্থ হতে পারে, প্রস্থ হলে উচ্চতাও হতে পারে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি তিনটেই পরিবর্তিত হয়, তাহলে সেক্ষেত্রে আয়তনে পরিবর্তিত হবে। কিন্তু যদি আমি বলটাকে এইভাবে দিই, দেখো, তলের সাপেক্ষে লম্বভাবে বল প্রয়োগ না করে সমান্তরালভাবে, অর্থাৎ তলটাকে আমি পাশ থেকে ঠেলছি, তাহলে ঠিক বই ধরো একটা আছে তোমার কাছে, দিয়ে বইয়ের উপরের দিকে তলটাকে তুমি ঠেলছো, তাহলে বইয়ের পেজগুলো কি হবে? এভাবে ডান দিকে সরে যাবে, কিন্তু নিচের জায়গাটা, নিচের তলটা একই জায়গায় থাকবে, কিন্তু বইয়ের উপরের তলটা এভাবে সরে আসবে পাশে। তাহলে এক্ষেত্রে তলের সাপেক্ষে সমান্তরালভাবে যদি বল প্রয়োগ করি, তাহলে পীড়নও তলের সাপেক্ষে সমান্তরাল হবে। এই যে পীড়ন, এই পীড়নটাকে তখন বলা হবে কৃন্তন বা স্পর্শকী পীড়ন। এই ক্ষেত্রে এই পীড়নের ফলে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন এসবের কিছুই পরিবর্তন হবে না, শুধুমাত্র বস্তুর আকৃতি পরিবর্তন হবে। তাহলে এটা এই দুটোকে একসঙ্গে দেখিয়েছি। প্রযুক্ত বলটা কোনো তলের সঙ্গে আনতভাবে আছে, তাহলে পীড়নটাও আনতভাবে কাজ করবে। তাহলে পীড়নটাকে দুটো উপাংশে যদি ভাগ করি ভেক্টরের চ্যাপ্টার অনুযায়ী, তাহলে একটা হবে এইদিকে অভিলম্ব পীড়ন আর এদিকে হবে কৃন্তন পীড়ন, যেটা তলের সঙ্গে সমান্তরাল হবে। এবার আমরা জানবো অসহ ভার বা অসহ পীড়ন সম্পর্কে। একটা তারকে আমি দেখিয়েছি তোমাদেরকে, তারটা ঠিক বড় আকারের দেখানো আছে, অর্থাৎ তারটা আসলে সরু হয়, সেটাকে আমি মোটাভাবে এঁকেছি চোঙাকৃতি আকারে। এবার সেটার উপরে সেটা থেকে একটা ভার ঝুলিয়েছি নিচে। ভার মানে আমরা জানি ওজন, ওজন মানে আমরা জানি বল। তাহলে mg, এই ভারটা আমি নিচে ঝুলিয়েছি, যার ফলে বস্তুটা কিছুটা প্রসারিত হচ্ছে। এবার যখনই আমি বস্তুটার উপরে ভার ঝুলিয়েছি তারটার নিচে, তখনই তারের মধ্যেও একটা পীড়নের সৃষ্টি হয়েছে, যেটা আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার আমরা জানি এর একটা সীমা আছে, যে কতটুকু আমি ভার ঝোলাবো বা কতটা বল প্রয়োগ করব। যদি সেই সীমা বা স্থিতিস্থাপক সীমা ক্রস করে যায়, তাহলে কিন্তু বল প্রয়োগ করার পরে বলটাকে অপসারিত করলে বস্তুটা ঠিক আগের অবস্থায় আর ফিরে যায় না, কিছুটা বিকৃত হয়ে থেকেই যায়। যেমন একটু আগে আমরা পড়লাম যে যদি আমি স্থিতিস্থাপক সীমাকে ক্রস করে যাই, তারপরে যখন বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, তখন দেখা যাবে যে কিছুটা বিকৃতি থেকে যাচ্ছে, অর্থাৎ এইটুকু আর একই রকম জায়গায় ফিরে আসছে না। এরপরেও যদি আমি বলের পরিমাণটা আস্তে আস্তে আমি বাড়াতেই থাকি, স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করেও যদি আমি বলের মানটা বাড়াতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে তারটা এভাবে এখান থেকে কোনো একটা জায়গা থেকে ছিঁড়ে যাবে। তাহলে যে বল বা যে ভার প্রয়োগ করলে তারটা ছিঁড়ে যাবে, সেই ভারটাকে বলা হচ্ছে অসহ ভার। এবং এই অসহ ভার বা অসহ বল এর কারণে
অসহ ভার মানে বল সেটাই, এবং যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে এই ভারটা ক্রিয়া করছে, এই দুটোর যখন অনুপাত হবে, অর্থাৎ ভার বাই ক্ষেত্রফল, এই অসহ ভার বাই ক্ষেত্রফল, তখন এটাকে বলা হবে অসহ পীড়ন। অর্থাৎ অসহ ভার যখন কোনো একটি তারের প্রতি একক প্রস্থচ্ছেদের উপর ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে, তখন তাকে বলা হবে অসহ পীড়ন। আচ্ছা, এরপরে আমরা পড়াবো হুকের সূত্র। তো বিজ্ঞানী রবার্ট হুক 1676 খ্রিস্টাব্দে এই হুকের সূত্রটি স্থিতিস্থাপকতার জন্য দেন। তো তিনি বলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যদি আমি স্থিতিস্থাপক সীমার মধ্যেই থাকি, স্থিতিস্থাপক সীমা মধ্যে পীড়ন সমানুপাতি বিকৃতি। কিভাবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যদি আলোচনা করি তাহলে কি হবে, যে আমরা বল প্রয়োগ করলাম, বস্তুটা কিছুটা প্রসারিত হলো, যখনই আমি বলটা সরিয়ে নেব তখন বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ যত আমি বেশি বল প্রয়োগ করব স্থিতিস্থাপক সীমার মধ্যে থেকে, যত বেশি পরিমাণ বল প্রয়োগ করব বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে বলবো আমি, ধরো আমি দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে বলছি, ধরো আমি এটার উপরে প্রথমে 5 নিউটন বল প্রয়োগ করলাম, তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হলো 1 সেন্টিমিটার। তাহলে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 2 সেন্টিমিটার। তার মানে কি, যত বেশি বল প্রয়োগ করব, বল অর্থাৎ সেটা পীড়নের কাজ করবে, তাহলে বল প্রয়োগ করা মানে সেটা পীড়নের কাজ করা, তাহলে পীড়ন যত বেশি প্রয়োগ করব আমি, তত তার বিকৃতি বেশি হবে। বিকৃতি কেন বেশি হবে? তার দৈর্ঘ্য বৃদ্ধি, ধরো এটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, তাহলে প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে বিকৃতি হবে 1/10, কিন্তু পরেরটাতে হবে 2/10। কোনটা বেশি, 1/10 না 2/10 বেশি? অবশ্যই 2/10 এর মানটা বেশি। তাহলে পীড়ন যত আমি বেশি করব তত বিকৃতি বেশি হবে। তাহলে পীড়ন সমানুপাতি বিকৃতি। এবার সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে যদি আমাকে সমান লিখতে হয় তাহলে এখানে একটা ধ্রুবক রাশি লাগে, কে লিখলাম আমি, কে ইন্টু বিকৃতি। অতএব পীড়ন বাই বিকৃতি সমান কে। এই কেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, কিংবা এর সংজ্ঞা যদি বলো, একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়নকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং মাত্রাগুলো কি কি হতে পারে? কে সমান আমরা দেখলাম পীড়ন বাই বিকৃতি। তাহলে বিকৃতির তো কোনো একক হয় না, তাহলে পীড়নের যা একক সেটাই হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে পীড়নের একক কি ছিল? পীড়ন মানে ছিল বল বাই ক্ষেত্রফল, তাহলে বলের জন্য হবে ডাইন, আর ক্ষেত্রফলের জন্য হয় পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার, আর মাত্রা বলের মাত্রা পীড়নের মাত্রায় হবে ml-1 t-2। এই ছিল পীড়নের মাত্রা, অর্থাৎ ml-1 এবং t-2। তাহলে সিজিএস পদ্ধতিতে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে হলো নিউটন পার মিটার স্কোয়ার, এবং মাত্রা হলো ml-1 t-2। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার 3 ভাবে পরিবর্তন হতে পারে। 1 নম্বর হলো দৈর্ঘ্য বৃদ্ধি। প্রস্থ বৃদ্ধি বলবো না, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ বিষয়টা তো একই। দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমি বড় দিকটাকে দৈর্ঘ্য বলি, ছোট দিকটাকে প্রস্থ বলি, তাহলে সেই প্রস্থ অনুযায়ী যদি বল প্রয়োগ করি তাহলে প্রস্থটা বৃদ্ধি পাবে, মানে সেটাও তো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। তাহলে হিসাব মতন আমি বলবো দৈর্ঘ্য বৃদ্ধি 1 নম্বর। 1 নম্বর হচ্ছে আয়তন, 2 নম্বর হচ্ছে আয়তন বৃদ্ধি। আর একটা আমি বললাম যে দৈর্ঘ্য এবং আয়তন এই দুটো পরিবর্তন না করে যদি বস্তুটার তলের সঙ্গে সমান্তরালভাবে আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার দৈর্ঘ্য বা আয়তন কোনো কিছু পরিবর্তন হবে না, শুধুমাত্র আকার বা আকৃতি পরিবর্তন হবে। তো 3টে রকম হতে পারে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তন পরিবর্তন এবং আকার বা আকৃতির পরিবর্তন। তাহলে প্রথম আলোচনাটা হবে দৈর্ঘ্যের পরিবর্তন। যখন দৈর্ঘ্যের পরিবর্তন নিয়ে আলোচনা হবে তখন ধরে নাও এল হচ্ছে তারটার দৈর্ঘ্য, তারের নিচে একটা ভার ঝুলিয়েছি আমি mg, যার ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো ছোট এল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা কখন বলবো? যখন বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তুর মূলত দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে, তখন তাকে বলা হচ্ছে, তখন সেই বিকৃতিকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, এবং যেটার মান হবে অনুদৈর্ঘ্য বিকৃতির মান ছোট এল বাই বড় এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য।
অনুদৈর্ঘ্য পীড়ন, পীড়নের মান আমরা জানি বল বাই ক্ষেত্রফল হয় অবশ্যই। তাহলে বল বাই ক্ষেত্রফল, বলের মান এখানে কোনটা, এখানে এই যে ভার ঝুলিয়েছি সেই ভারটা এখানে বলের কাজ করবে, ভার তাহলে হচ্ছে mg, এবং ক্ষেত্রফল আমরা ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a লিখি তাহলে সেটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে এবার যেমন হুকের সূত্র ছিল কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক, তাহলে আমি দৈর্ঘ্য বৃদ্ধির কথায় যখন আলোচনায় আসব তখন হুকের সূত্রটাকে আমি পরিবর্তিত করে বলবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি ও অনুদৈর্ঘ্য পীড়ন পরস্পরের সমানুপাতিক। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন সমানুপাতি অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে সমানুপাতি চিহ্ন তুলে দিতে চাইছি, তাহলে সমান করতে হবে অনুদৈর্ঘ্য পীড়ন সমান, এবার আগেরটায় হুকের সূত্রের ক্ষেত্রে যেমন ওয়াই লিখেছিলাম অর্থাৎ কে লিখেছিলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক, যখন আমি দৈর্ঘ্য বৃদ্ধির কথা নিয়ে আলোচনা করব তখন ওই স্থিতিস্থাপক গুণাঙ্কের অর্থাৎ ওই স্থিতিস্থাপক গুণাঙ্কটার মানটাকেই আমরা বলবো ইয়ং গুণাঙ্ক ওয়াই, এই যে ওয়াই দিয়ে লিখেছি ইয়ং গুণাঙ্ক। তবে অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে অতএব ওয়াই সমান হলো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই ইয়ং গুণাঙ্ক বলা হয় স্থিতিস্থাপক সীমার মধ্যে। এবার আমি অনুদৈর্ঘ্য বিকৃতির এবং অনুদৈর্ঘ্য পীড়নের মান দুটোই আমি এখানে ক্যালকুলেশনটা করে রেখেছি। তাহলে ইয়ং গুণাঙ্কের মানটা কি আসবে, ওয়াই সমান আসবে mg বাই a, এখানে a সমান কি আমি এটা লিখে দিই, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বড় এলটা হলো প্রাথমিক দৈর্ঘ্য আর ছোট এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো সেটা, আর ভার বা ওজন বা এটাই হচ্ছে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে mg, mg বাই a এটা হলো পীড়ন, এবং বিকৃতির মান হবে কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, অতএব y সমান হচ্ছে mg বাই a ইন্টু বড় এল বাই ছোট এল। তাহলে ইয়ং গুণাঙ্কের একক এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একই হবে, ইয়ং গুণাঙ্কের এককও তাহলে সিজিএস পদ্ধতিতে হবে